আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, রাইট? সবাই চলে আসো, ক্লাস তো স্টার্ট হয়ে গেল। ওকে, সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও। সবাইকে মেনশন দেই, না হয় তোমরা এসে বললো আমাকে কেউ মেনশন দেয় না। এগুলা বলবো না তোমরা, ভাই আমাকে কেউ মেনশন দেয় না। আচ্ছা, হামিমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম হামিমা। মশিউর ইসলাম সালাম দিয়েছো। তারপর হচ্ছে হামিমা জিজ্ঞেস করছো কেমন আছেন। আলহামদুলিল্লাহ হামিমা, ভালো আছি, বেশ ভালো আছি। আশা হলো আমিও চলে আসলাম। সাদিয়া ইসলাম সালাম দিয়েছো, তারপর সুচি সালাম দিয়েছো, তারপর হচ্ছে গিয়ে তুহা স্নেহান সিনা, কি তাহসিনা মনে হয় সম্ভবত, তাহসিনা। কি যে তোমাদের নামের স্টাইল করো, মাঝে মাঝে পড়তেই পারি না তোমাদের নাম। তারপর হচ্ছে গিয়ে দেখি আমাদের সাথে একা একা আছে। প্রীতি জিজ্ঞেস করছো কেমন আছেন। আলহামদুলিল্লাহ। সোনালী দিনের গল্প, অটিলিয়া সালাম দিয়েছো। তারপর হচ্ছে গিয়ে আরেক নামবিহীন একজন ছেলে। তারপর হচ্ছে গিয়ে নেহা সালাম দিয়েছো। তারপর হচ্ছে জ্যোতি সেতু শিকদার, জি ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে ফাইন। আচ্ছা, সবাই যুক্ত হয়ে গেছো অলরেডি। এখন আমাকে বলো, কাইন্ডলি কেউ একজন আমাকে বলো যে তোমাদের আসলে কি বাকি আছে রিটেনের, এমন কোন টপিক আছে যেটা আমি পড়াইনি তোমাদের, বলো। যেটা পরীক্ষায় আসবে এমন একটা টপিকের নাম বলো যেটা আমি পড়াইনি, এমন কিছু আছে বলো। আচ্ছা, ভাইয়া কি অসুস্থ নাকি? আচ্ছা, ঋতু পরিবর্তন হয়েছে তো, সো একটু ওইটা আর কি, ওরকম আহামরি সিভিয়ার কিছু নয় যে খুব বেশি অসুস্থ, ওরকম না। সো আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ওরকম কিছু না যে অসুস্থ। ঋতু পরিবর্তন হলে যতটুকু অসুস্থ হয় অতটুকুই জাস্ট, আর কিছু না। আচ্ছা, কেউ একজন আমাকে বলো যে তোমাদের রিটেনের কোন টপিকে সমস্যা বা কোন জায়গায় তোমরা আসলে ভয় পাচ্ছ, রিটেনের কোন পার্টটাতে ভয় পাচ্ছ একটু আমাকে কাইন্ডলি জানাও, যে কোন তোমরা রিটেনের কোন অংশটুকু ভয় পাচ্ছ। সো একটু কমেন্টে জানাও, আমি দেখতে চাই। ওকে। হ্যাঁ, ইংরেজি ন্যারেশন পড়ানো হবে, ইংরেজি ন্যারেশন পড়ানো হবে। এটা বাকি আছে। ওকে, ইংরেজি ন্যারেশন টপিকটা বাকি আছে, এটা পড়াই দিব। তারপর বাংলা নাটক উপন্যাসও পড়ানো হবে। এক্সপ্লেনেশন রমজান পড়ানো হয়েছে। আমরা লাস্ট যে ফ্রাইডে, সম্ভবত লাস্ট ফ্রাইডে বা এর আগের ফ্রাইডেতে আমরা অনেকগুলো এক্সপ্লেনেশন, 50টার মতো এক্সপ্লেনেশন আমরা পড়েছি। হুম, সুপার সাজেশন তোমাদের এখন না, সুপার সাজেশন দেওয়া হবে 1 তারিখে। সো 1 তারিখে তোমাদের সুপার সাজেশন দেওয়া হবে, ডিসেম্বরের 1 তারিখে, এর আগে না। সো এখন সাজেশন দিলে অন্যগুলো পড়বা না। হ্যাঁ, তোমাদের সুপার সাজেশন 1 তারিখে দেওয়া হবে। প্রিপজিশন পড়ানো হয়নি, কি বলবো? প্রিপজিশন পড়ানো হয়েছে, প্রিপজিশন পড়ানো হয়েছে। আচ্ছা, আজকে আমরা মেইনলি দুটো জিনিস আলোচনা করবো। হ্যাঁ, সো একটা খেয়াল করো,
তো তোমাদের কার কি প্রবলেম হয় রিটেনের, আজকে যেহেতু রিটেন ক্লাস, রিটেনের কার কি কোন অংশটুকুতে প্রবলেম হয় একটু কাইন্ডলি আমাকে জানাও, রিটেনের কার কোন অংশটুকুতে প্রবলেম হয়। এক্সপ্লেনেশনের ক্লাস নেওয়া হয়েছে, তুমি এটা করলে হবে, বুঝতে পারবা। আচ্ছা, প্রিপোজিশনের ম্যারাথন ক্লাস চাও, ওকে নেক্সট ক্লাসে তাহলে চেষ্টা করো, নেক্সট ম্যারাথন ক্লাস বা হচ্ছে নেক্সট ম্যারাথন ক্লাসের আগের ক্লাস কোন একটা ম্যারাথন ক্লাস, হ্যাঁ প্রিপোজিশনের উপর অবশ্যই ম্যারাথন ক্লাস নিব আমি, এটা আমার মাথায় আছে। সো আমি ওই টপিকগুলোর উপরে প্রিপোজিশন ম্যারাথন ক্লাস নিব, যে টপিকগুলো 100% পরীক্ষা আসবে। সিদরাতুল মুনতাহা তুমি যেটা বললা যে ভাইয়া মনে থাকে না কিছু, সো মনে না থাকাটা স্বাভাবিক। সো তোমার কিন্তু এখানে এমন কিছু আসবে না যেটা তোমাকে একদম মুখস্থ লিখতে হবে। সো সবগুলো কিন্তু তোমার হচ্ছে অপশন দেওয়া থাকবে, মনে রাখা লাগবে না, যা ভিজুয়ালাইজেশন হইলেই হইলো যে আমি বুঝতে পারতেছি এটা হইতে পারে, এতটুকু তোমার ক্ষমতা থাকলে হবে। আশা করি সিদরাতুল মুনতাহা বুঝতে পারছো। আচ্ছা, আজকে তোমাদের রিটেনের কিছু কমন মিস্টেক তোমাদেরকে ধরাই দিব, ঠিক আছে? কমন কিছু মিস্টেক আছে, এগুলো ধরাই দিব, এবং কিছু ভ্রান্ত। কে যেন বলছিল যে এক্সপ্লেনেশন নিয়ে বলছিল না, দেখো এই এক্সপ্লেনেশন কিন্তু এই যে এখানে আছে, আমি পড়াই দিয়েছিলাম ক্লাসে, ইম্পর্টেন্টগুলো বলে দিয়েছিলাম। হ্যাঁ, দেখো এখানে, এখান থেকে শুরু হয়েছে, যে এখান থেকে যে পভার্টি ইজ আ মেজর অবস্ট্যাকেল টু এডুকেশন। পভার্টি মানে কি? দারিদ্রতা। ইজ দ্য মেজর, মেজর মানে কি? প্রধান। অবস্ট্যাকেল মানে হচ্ছে বাধা। অবস্ট্যাকেলের পরে যে টু হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মাথায় রাখবা যে অবস্ট্যাকেলের পরে কোনো প্রিপোজিশন বসলে অবশ্যই টু বসবে। সো অবস্ট্যাকেল টু এডুকেশন, সো শিক্ষার প্রধান অন্তরায় কি, মানে প্রধান শিক্ষার পিছনে প্রধান বাধা হচ্ছে তোমার পভার্টি বা দারিদ্রতা। সো এখানে এডুকেশনের জায়গায় হায়ার এডুকেশনও থাকতে পারে, তো তুমি কিন্তু এক্সপ্লেন করতে পারবা, এখানে এক্সপ্লেনটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমি যে পেপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, ওকে, আচ্ছা দেখো, সো এই আজকের যে অংশটুকু আলোচনা করব, এটা আগে একটা সময় একবার বা দুইবার আসছিল, এটা অনেক আগে, প্রথম প্রথম যখন রিটেন আসছিল তখন। সো এরপরে আসলে এই অংশটুকু থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি, এবং বিগত যে প্রশ্নগুলো হয়েছে ওইখানে আসলে দেখা যাচ্ছে যে আসলে ওইখান থেকে গ্যাপ ফিলিং থেকে কোয়েশ্চেন হচ্ছে না। সো রিটেন আসলে এটা না হয় ভালো, কারণ রিটেন মানে কিছু লিখতে বলা হবে। সো এটা হলে হয় কি, গ্যাপ ফিলিং দিয়ে দিলে যেটা হয়, এটা গ্রামারের প্র্যাকটিস হয়, ধরো গ্রামার ভালো সে এটা পারলো। সো রিটেন মানে হচ্ছে তোমাকে দিয়ে কিছু লিখানো, ধরো প্যারাগ্রাফ হোক বা হচ্ছে কোনো একটা বাংলা অনুবাদ করতে দেওয়া হলো, এটা লিখানো। সো এই কারণে দেখা গেল নতুন যে কমিটি হলো, নতুন বলতে চাই রিসেন্ট যে কমিটি না, ঠিক তার আগের যে কমিটিটা ছিল স্ট্যান্ডিং কমিটি, যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমরা জানো যে যারা ভর্তি পরীক্ষা নেয় তার জন্য কিন্তু একটা স্ট্যান্ডিং কমিটি থাকে। সো কমিটির ডিসিশনটা কিন্তু চূড়ান্ত ডিসিশন, ওরা কীভাবে পরীক্ষা নিবে। সো ইতিমধ্যে কিন্তু প্রায় 3 থেকে 4 বার কমিটি চেঞ্জ হয়েছে। সো 3 থেকে 4 বার চেঞ্জ, প্রথম যে কমিটি ছিল, ইনিশিয়াল যে কমিটি ছিল, সো ইনিশিয়াল কমিটি থেকে একবার ওরা হচ্ছে গিয়ে সম্ভবত একবার রিটেনে এই গ্যাপ ফিলিং থেকে কোশ্চেন দিয়ে দিয়েছিল। তারপরে আমাদের যে কমিটির ভিতরে ওরা বিতর্কিত হয়, যে কিছুটা বিতর্কিত হয় কমিটিটা, যে বলা হয় যে এটা তো আসলে গ্রামারের পার্ট। সো গ্রামারের পার্ট, সো এখানে আপনি যদি গ্রামারের লিখিত অংশ এইগুলো দেওয়া একটা অযৌক্তিক তারা মনে করেন। কারণ গ্যাপ ফিলিং, কারণ তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে ভাই গ্যাপ ফিলিং তো আসলে কোশ্চেন একটা সময় হয়েছে, একবার দুইবার আসছে, সো এখন কি হবে না বা হতে পারে কিনা, সো এটা নিয়ে অনেকেই একটা কনফিউশন থাকে। সো আমি আজকে এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সো তখন যখন ফার্স্ট টাইম তারা হচ্ছে গিয়ে এইখান থেকে কোশ্চেন করে, একটা বার বা দুইটা বার কোশ্চেন করা হয়েছিল। সো সম্ভবত মনে হয় একবারই কোশ্চেন হয়েছিল। দেন হচ্ছে কি ওদেরকে নিয়ে খুব আলোচনা হয়, মানে একটু সমালোচনা হয় যে
এই যে কোয়েশ্চেনগুলো এগুলো হচ্ছে গিয়ে রিটেন ফরম্যাট না। রিটেন মানে কি, তোমাকে দিয়ে প্যারাগ্রাফ লেখানো, তোমাকে দিয়ে সেন্টেন্স মেকিং করানো, তোমাকে দিয়ে হচ্ছে গিয়ে কি করা, ধরো একটা জিনিস এক্সপ্লেনেশন করানো। সো এটা কিন্তু লিখতে হয়। সো এখানে কিন্তু তুমি লিখা ছাড়াই, মানে কোনো কিছু লিখা ছাড়া জাস্ট এ নাম্বার বি নাম্বার সি নাম্বার দিয়ে কিন্তু অ্যান্সার করতে পারো। সো এখানে অনেক ধরনের কথা আছে। আর এখন কথা হচ্ছে কি, প্রথম কথা শোনো, প্রথম হচ্ছে কি, এটা এখন আসলে কেউ পছন্দ করছে না। রানিং যে 3-4টা কমিটি আছে, ধরো এখন যে কমিটি আছে, এখন কমিটি বা আগের কমিটি, লাস্ট যে 3টা কমিটি গেলো, 3টা কমিটি আসলে কারো আসলে ওইদিকে নজর যায় নাই, মানে গ্যাপ ফিলিং থেকে কোশ্চেন করবে এটা তাদের রুচিতে আসে নাই। সো তাদের কাছে মনে হলো যে প্যারাগ্রাফ মাস্ট, সবাই দিচ্ছে এটা, প্রত্যেক বছর প্যারাগ্রাফ আসছে, প্রত্যেক বছরই ইনিশিয়ালি 2-1টা বছর ছাড়া সব এখন রিসেন্টলি যেগুলো হচ্ছে প্রত্যেক বছর কিন্তু সেন্টেন্স মেকিং আসতেছে, মানে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং মানে 100% সবাই একমত আছে। তো এবং এক্সপ্লেনেশন আসতেছে। আর মজার বিষয় হচ্ছে, যদি ধরো কোনো কারণে চলে আসলো, আসতেই পারে, সো গ্যাপ ফিলিং থেকে কোশ্চেন চলে আসো, তখন আসলে কীভাবে কী করতে হবে। তো তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভাই আমি কি তাহলে পুরো টেক্সটটা তুলবো কিনা, প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো। প্রথম হচ্ছে পুরো প্যাসেজটা কি তুলে তারপরে অ্যান্সার, মানে পুরো প্যাসেজটা তুলবো তারপর এখানে যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা লিখবো, এরকম কি না। প্রথম উত্তর হচ্ছে কি না, এরকম না। ধরো তোমার প্যাসেজ আসছে, কথার কথা ধরো আসছে, চলে আসছে, গ্যাপ ফিলিং চলে আসছে, তুমি জাস্ট এরকম করে লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, ধরো কোশ্চেন নাম্বার 3-এ আছে, তুমি লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন 3 লেখার পরে এখানে কয়টা গ্যাপ আছে, ধরো এখানে গ্যাপ আছে মানে 5টা, তুমি লিখবে এ বি সি, আর নিচে জায়গা না থাকলে পাশে এরকম করে দাগ দিয়ে ডি এবং হচ্ছে কি ই, মানে পুরো প্যাসেজ তুলে কেউ সময় নষ্ট করবা না। প্রথম কথা হচ্ছে কিনা, পুরো প্যাসেজ তুলবো না, ঠিক আছে, প্যাসেজ তুলবো না, এটা হচ্ছে প্যাসেজ, প্যাসেজ তুলবো না, এটা হলো প্রথম। তাহলে তোমার কিন্তু দেখো সময়টা বেঁচে গেল, প্যাসেজ তুলবো না, প্রথম কথা হচ্ছে এটা। আচ্ছা, তারপরে এখন বলতে পারো যদি চলে আসে কোন জায়গা থেকে আসতে পারে, চলে যদি আসে কোন জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ, আমি সবগুলো আলোচনা করবো তোমাদের, কারণ একটা টপিক একবার আসছে মানে এটা ভয়ের কারণ হয়ে দাঁড়াইতেই পারে, যেখান থেকে আসতে পারে। সো আমি সবগুলো নিয়ে আলোচনা করতেছি, সবাই একটু মনোযোগ দাও। তো প্রথমকে এটা বুঝতে পারলে কিনা, সবাই একটু আমাকে অ্যান্সার দাও যে ক্লিয়ার কিনা এতটুকু, যে আমি পুরো প্যাসেজটা তুলবো না, প্যাসেজে এ বি সি ডি ই যতগুলো অপশন থাকবে সেই অপশনগুলো তুলবো, তুলে জাস্ট আমি ওই অ্যান্সারে লিখবো। এতে কি ছিল, এতে হচ্ছে হিউম্যান, বিতে কি জাস্টিস। আমি একটু দেখি, যদি আমি তো এখানে প্যাসেজটা দেখি যে নেলসন ম্যান্ডেলা, ভালো করে খেয়াল করো, নেলসন ম্যান্ডেলা ফট, যুদ্ধ করেছিল ফর, কাদের জন্য যুদ্ধ করেছিল, মানে কিসের জন্য যুদ্ধ করেছিল, হিউম্যান রাইটস। এখানে রাইটস দিয়ে বোঝাচ্ছে যে হিউম্যান রাইটস মানে মানব অধিকারের জন্য যুদ্ধ করেছিল। সো এখানে তুমি হিউম্যান দিবা, কি দিবা বলো তো, হিউম্যান। সো অপশন এটা হবে তোমার হিউম্যান, অপশন এটা কি হবে, হিউম্যান। এটা হিউম্যানস না কিন্তু, হ্যাঁ, অনেকে ভুল করে হিউম্যানস দিতে পারো, হিউম্যানস না কিন্তু, হ্যাঁ, জাস্ট হিউম্যান। সো হিউম্যান রাইটস, মানব অধিকার নিয়ে যুদ্ধ করছিল, অ্যান্ড কি নিয়ে, জাস্টিস, বিচার বা ন্যায় বিচার নিয়ে, এগেনস্ট কিসের বিরুদ্ধে, দ্য অ্যাপারথাইড, মানে কি বর্ণ বৈষম্যের, ঠিক আছে। তাহলে দেখো অ্যাপারথেড রেজিম, অ্যাপারথেড কি, রেজিম মানে কি, রেজিম মানে হচ্ছে তোমার যে শাসন ব্যবস্থা সেটাই, মানে শাসনকাল। সো অ্যাপারথেড রেজিম মানে বর্ণ বৈষম্য বা বর্ণ বৈষম্য যে সমাজ সেটার বিরুদ্ধে। হিস লং ওয়াক, হিস লং ওয়াক মানে কি, হিস মানে তার, লং ওয়াক মানে কি বড় পায়ের হাঁটা এরকম কিছু, হিস লং ওয়াক তার জীবনের দীর্ঘ পথ আর কি, সেটা বোঝাচ্ছে। টু ফ্রিডম, হ্যাঁ, ইন্সপায়ার্ড, হ্যাঁ, ইন্সপায়ার্ড করেছে, অনুপ্রাণিত করেছে মিলিয়ন্স অ্যাক্রস দ্য গ্লোব। সো এরকমটা হতে পারে এখানে যে মিলিয়ন্স অ্যাক্রস আছে না, অ্যাক্রস, অ্যাক্রস এই শব্দটা হিডেন থাকতে পারে। সো কোনো একটা গ্যাপ থাকলে মোটামুটি ধরে নিতে পারো 5টার মধ্যে একটা গ্যাপ এমন পাবা যে এখানে দেওয়া আছে, এখানে অ্যাক্রস দ্য গ্লোব আছে না। সো অ্যাক্রস দ্য গ্লোব মানে কি পুরো বিশ্বে। সো এখানে দেওয়া থাকতে পারে দ্য ওয়ার্ল্ড, দ্য আর্থ। সো দ্য ওয়ার্ল্ড বা দ্য আর্থ এরকম কিছু থাকলে মনে রাখবা, এখানে দেওয়া আছে দ্য গ্লোব, গ্লোব মানে বিশ্ব। সো দ্য ওয়ার্ল্ড দেওয়া থাকতে পারে, দ্য আর্থ দেওয়া থাকতে পারে। সো এইখানে গ্যাপ, এখানে একটা গ্যাপ দেওয়া থাকতে পারে, এখানে কি থাকতে পারে, গ্যাপ দেওয়া থাকতে পারে। সো এই গ্যাপটার মধ্যে অ্যাক্রসও বসাতে পারবা, অ্যারাউন্ডও বসাতে পারবা। সো অ্যাক্রস অথবা অ্যারাউন্ড দ্য গ্লোব মানে বিশ্ব জুড়ে, অথবা ওভার, ওভারটা থেকে অ্যাক্রস বা অ্যারাউন্ড সব থেকে সুইটেবল। সো তুমি মনে রাখবা অ্যাক্রস অথবা অ্যারাউন্ড কি দিবা, এখানে গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে কি দিবা, অ্যাক্রস বা অ্যারাউন্ড। তারপর দেখো হি স্পেন্ট, সে ব্যয় করেছে 27, তো 27 এর পর তো বুঝতে পারতেছে ইয়ার্স হবে, হি স্পেন্ড 27 ইয়ার্স ইন প্রিজন ফর হিজ বিলিফ, মানে তার বিশ্বাসের জন্য 27 বছর সে কি করছে, তার বিশ্বাসের জন্য 27 বছর সে জেল খেটেছে। সেটা খেয়াল করো,
প্রথম আমি তোমাকে মেইন একটু বুঝাইলাম এই অংশটুকু। এখন তোমার ট্যাক্স আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। আমি দেখো তোমার এমন কোনো প্রশ্ন থাকলে যেটা অ্যান্সার দিচ্ছি না, এরকম হলে তুমি কমেন্ট করতে পারো, আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে প্যাসেজটা যদি আসে, সো প্যাসেজটা কোথা থেকে আসবে? তোমার ট্যাক্স বই থেকে আসবে, ঠিক আছে? তোমার ট্যাক্স বই থেকে আসবে। এবং মজার বিষয় হচ্ছে গিয়ে এর মধ্যে 5টার মধ্যে 1টা বা 2টা থাকবে প্রিপোজিশনের অংশ, 1টা বা 2টা থাকবে কি বল প্রিপোজিশনের ব্যবহার। কেমন প্রিপোজিশনের ব্যবহার থাকতে পারে? ধরো এখানে বলা হলো যে আমি যেটা বলতেছিলাম যে এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে, এখানে একটা গ্যাপ দিয়ে বলবে। ধরো এখানে দেওয়া আছে দ্য গ্লোব, দ্য ওয়ার্ল্ড, দ্য আর্থ, এটা বললো। তুমি এখানে লিখতে পারো অ্যাক্রস অথবা অ্যারাউন্ড, এরকম টাইপের। আর এটা আসলে এটা একটা পয়েন্ট। আর একটা বড় পয়েন্ট হচ্ছে কি, তুমি টেক্সট বইটা মোটামুটি ধারণা থাকলেই তুমি এখান থেকে আসলে 3 নাম্বার ইজিলি অ্যান্সার করতে পারবা। আর মজার বিষয় তোমাকে একটা কথা বলি, তোমার কাজ হচ্ছে কি জানো, যখন এটা আসবে এরকম একটা প্যাসেজ আসবে, এবং তোমার কাজ হচ্ছে এটাকে সময় নষ্ট না করে, এমন অনেকে বলতে পারো ভাইয়া ধরেন আমি পুরো প্যাসেজটা লিখছি, আমার ভুল হয়েছে, আমি জানি আমার ভুল হবে, আমি পারি না, পুরো প্যাসেজটা আমি লিখছি, প্যাসেজ লিখতে 5 থেকে 7 মিনিট আমার লাগছে। সো এখন দেখেন আপনি একটু চিন্তা করেন, আমি পুরো প্যাসেজটা লিখছি, আমার না হয় ভুল হইলে আমাকে কি 0 দিবে? হ্যাঁ, দুঃখের বিষয় হলো তোমার যদি ভুল হয়, মানে পুরো একটাও না হয় 0 দিবে। আর একটা কথা হচ্ছে কি, তুমি ধরো ABCD আকার লিখছো, ভুল হয়েছে, ওইখানেও 0 দিবে। সো 2 জায়গাতে 0 পাচ্ছ। তো এখানে টাইম ওয়েস্ট করাটা উচিত হবে না। সো তুমি নিয়মটা হচ্ছে কি, তুমি পুরো প্যাসেজ তুলে তুমি যদি লিখো, তাও তোমার যটা হবে অতগুলো নাম্বার দিবে। আর সব থেকে ভালো প্রসেস হচ্ছে কি ABCD আকারে দিবা, এবং এখানেই তোমার সবগুলো চলে আসবে। এবং মজার বিষয় হচ্ছে কি, তোমার ধরো এখানে অ্যাক্রস দিছো, তোমার একটা ফ্রেন্ড অ্যারাউন্ড দিছে, সো এটা কিন্তু মাল্টিপল অ্যান্সার হতে পারে। সো তুমি অ্যাক্রস দিয়েও নাম্বার পাবা, অ্যারাউন্ড দিয়ে নাম্বার পাবা। সো এরকম হবে, গ্যাপটার মধ্যে যেরকমটা হয় যে তোমার হচ্ছে এটা হচ্ছে উইদাউট ক্লু বলে আর কি, যেটা তো ক্লু দেওয়া থাকে না। সো তোমাদের একটা মজার বিষয় বলি, যেটাতে ক্লু দেওয়া থাকে না, এটার মধ্যে কিন্তু একাধিক অ্যান্সার হবে। সো এগুলো সবগুলো একাধিক অ্যান্সার কিন্তু গ্রহণযোগ্য, 5টা অ্যান্সার বা 5টা গ্রহণযোগ্য। সো তোমার সাথে দেখা যেতে পারে তুমি লিখছো এরকম, তোমার ফ্রেন্ডের সাথে মিলে নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, তোমার যদি সঠিক হয় তোমার নাম্বার দিয়ে দিবে। এখন হলো 1 নম্বর পয়েন্ট। যে আরেকটা পয়েন্ট হচ্ছে কি, আচ্ছা আরেকটা পয়েন্ট হচ্ছে কি, দেখো এখানে একটা মজার বিষয় বলি, চুরি চামারের কথা বলি। হ্যাঁ, চুরি চামারিটা কেমন? চুরি চামারি হচ্ছে এরকম, ধরো 5টা পয়েন্ট তুমি লিখে খালি রাখবা না, কিছু না কিছু লিখে আসবা। যেমন তুমি এখানে রাইটস কথাটা দেখে তোমার মাথায় কিন্তু অটো চলে আসবে হিউম্যান রাইটস, মানে অধিকার যখন আসে সবার সবচেয়ে বেশি কোন অধিকারের কথা বলি? মানব অধিকারের কথা বলি। সো রাইটস দিকে কিন্তু বুঝতে পারছো এখানে হিউম্যান রাইটস বসবে, তাই না? আর এগেনস্ট মানে বিরুদ্ধে দ্য অ্যাপারথাইড, সো অ্যাপারথাইডের পরে কিন্তু রেজিম হয়, এটাও তুমি বুঝতে পারতেছো। যেহেতু ট্যাক্স বই থেকে আসলে হয়তো তুমি O2 3-4 এমনি পারবা। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখন তুমি যদি ভয় পাও চাষ ভাই পারবো তো, পারবো কি পারবো না ওটা পরীক্ষার হলে বুঝতে পারবা। আর তার কথা হচ্ছে কি, এটা কি আসবে না ওইটাও কিন্তু পরীক্ষার হলে বুঝতে পারবা। সো এর আগে তুমি যদি নিজের নার্ভটাকে দুর্বল করে ফেলো, সো এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। তো প্রথম কাজ হচ্ছে কি, এখানে যদি আসে তোমার ট্যাক্স বই থেকে আসবে এবং তোমার পরিচিত ট্যাক্স থেকে আসবে, দেখবা যেটু। আর এটার ক্ষেত্রে যে কাজটা করবো, তুমি 1 মিনিট লাগবে, মনোযোগ দাও, 1 মিনিট লাগবে ABCD লিখতে। সবাই মনোযোগ দাও, 1 মিনিট লাগবে ABCD লিখতে, সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিটও লাগবে না, তো 30 সেকেন্ড লাগলো। তো 30 সেকেন্ডের ভিতরে তুমি ABCD লিখলা, লিখার পরে তোমার কাজ হচ্ছে প্রথম কোশ্চেনের দিকে এইটা একবার পড়ে যাওয়া। একবার পড়ার পরে দেখবে কিছু শব্দ তোমার মুখে চলে আসবে। তো এরকম করে দেখবো 2টা বা 3টা তোমার হয়ে যেতে পারে। আরেকবার সেকেন্ড আবার পড়বা, যে শব্দগুলো মুখে চলে আসছে এই শব্দগুলো পাশে লিখে ফেলবা, এখানে লিখে ফেলতে পারো, কারণ এটা হয়ে গেছে। আর আরেকবার তুমি এটা মনোযোগ দিয়ে পড়বা। তো এরকম করে তুমি 3বার বা 4বার তুমি পড়বা। 3-4বার পড়লে তোমার 3 থেকে 4 মিনিট লাগবে। তো 3-4 মিনিট যখন লাগায় পড়বা, তুমি কিন্তু ইজিলি পারবা। সো এটা দেখো তো, এটা পারবা না এমন কেউ আসো? এটা মনে দেখো যে রাইটস দেখে কিন্তু হিউম্যান রাইটস, এটা পারবা, ঠিক আছে? তারপর দেখো হি স্পেন্ড, সে ব্যয় করে কত বছর? 27 বছর। সো বছরের ইংরেজি কি? ইয়ার্স। ইন প্রিজন ফর হিজ বিলিফ। সো তিনি যে 27 বছর তিনি জেল খেটেছেন, এটা কিন্তু সবাই জানি। হি স্পেন্ড, সে ব্যয় করে 27 সংখ্যার দাস শুধু ইয়ার্স দিবা। সো এটাও কিন্তু তুমি ইজিলি পারতেছো, ঠিক আছে? এটা পারতেছো না? এবং দেখো হিজ লং ওয়াক, তার দীর্ঘ পথ চলা টু ফ্রিডম, যে স্বাধীনতার পথে তাকে কি করছে? অনুপ্রেরণা দিচ্ছে। সো ইন্সপায়ার্ড মিলিয়ন্স
অনেক অনুপ্রেরণা দিয়েছে। তো এটা তুমি পারো, হয়তো তোমার একটা দুটো ভুল হতে পারে, যেহেতু এটা টেক্সট বই থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। বিগত বছর যেগুলো সব টেক্সট থেকে আসছে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। কারণ প্রথমত থেকে এটা প্রশ্ন আসবে কি আসবে না সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। আমার এখানে মনে হয় যে সব থেকে বেশি সম্ভাবনা প্রশ্ন না আসার। সো সেক্ষেত্রে যেহেতু রিসেন্ট সময় এখান থেকে প্রশ্ন হচ্ছে না, সো এটা না আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন যে কাজটা করবা, আসুক বা না আসুক, তুমি জাস্ট ABC আকারে দিবা, দিয়ে হচ্ছে এগুলো পড়ে যাবা, তাহলে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কিছু তোমাদের যে টেক্সট বই থেকে মোটামুটি কিছু দেওয়া আছে, চাইলে তোমরা একটু এইগুলো প্র্যাকটিস করে যেতে পারো, এর বাইরে কিছু লাগবে না। আচ্ছা, এখন আউট অফ টেক্সট যদি চলে আসে, এখন কোনো কারণে এরকম করবো, আচ্ছা আমরা জানি যে আমরা আচ্ছা আমরা জানি যে আমরা পরীক্ষার হলে যে পরিমাণ ছ্যাঁকা খাই, আমাদের লাইফে আর কোথাও কখনো ছ্যাঁকা খাই না। সো ধরো আনএক্সপেক্টেড কিছু চলে আসলে, সেটা কোন জায়গা থেকে আসতে পারে টেক্সটের বাহিরে, ধরো হচ্ছে গিয়ে মাদার তেরেসা বিখ্যাত ব্যক্তি নিয়ে আসতে পারে, ঠিক আছে। পরে ধরো হচ্ছে কি বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে আসতে পারে, বা ছোট্ট একটা প্যাসেজ আসতে পারে, ধরো হচ্ছে কি প্যাট্রিয়টিজম, সো দেশপ্রেম নিয়ে একটা ছোট্ট একটা প্যাসেজের মতো আসতে পারে। তারপর হচ্ছে কি আরেকটা প্যাসেজ তোমরা যেটা বোর্ডে পরীক্ষা আসে, সো জেন্ডার ডিসক্রিমিনেশন, অ্যাডোলেসেন্স তোমার বইয়ে আছে। সো কাইন্ডনেস, এই দিকটু দেখে যেতে পারো। সো এটা যদি তুমি একদিন সময় দাও, তাহলে মোটামুটি তোমার কমন পড়ুক আর না পড়ুক, তুমি 5টা থেকে 3-4টে অটো পারবা। তো তুমি একটা প্যাসেজ লিখে তুমি কষ্ট করে তুমি 4 নাম্বার 3 নাম্বার পাবা। সো এখানে তুমি আরো কম কষ্ট করে তুমি 3-4 নাম্বার পাচ্ছ। সো এটা তোমার জন্য ভালো। তোমাদের এই যে পিডিএফটা দেওয়া আছে, ওই পিডিএফ থেকে পড়ে নিবা। এবং মজার বিষয় হচ্ছে কি, ধরো পিস, তারপর হচ্ছে পাংচুয়ালিটি, এইগুলো একটু ভালো করে পড়ো। টাইম অ্যান্ড টাইট, অনেস্টি, তারপর হচ্ছে কি হাঁকালুকি হাওয়াটা তোমাদের ট্যাক্সের, উইদাউট ট্যাক্স আসার সম্ভাবনা খুবই কম। তারপর যদি ট্যাক্সের বাইরে আসে, আমি বলতেছি কোনগুলো আসবে, ডিফরেস্টেশন এটা আসতে পারে, গুড হেলথ আসতে পারে, পাংচুয়ালিটি, দেশপ্রেম, এই ধরনের এগুলো আসতে পারে। ওকে, তো তারপর দেখো জাঙ্ক ফুডটা ভালো করে পড়ে যাও। হ্যাঁ, জাঙ্ক ফুডটা পড়ে যাও, এটা তোমরা মনোযোগ দিয়ে পড়ে যাবা। সো এটা খুব ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো এটা এটা ভালো করে পড়লে হবে। আর লাঞ্চানটা সম্ভবত তোমাদের বইয়ে এখন নাই, তাই না? লাঞ্চানটাও নাই এখন হয়তো বা। গ্লোবালাইজেশন, সো এটি এই ধরনের, ধরো উইদাউট টেক্সট যদি চলে আসে, মানে কি বল, তোমাদের সব ধরনের ব্যবস্থা করে দিচ্ছি। উইদাউট টেক্সট যদি চলে আসে, গ্লোবালাইজেশন আসতে পারে। তারপর ঠিক আছে, মিডিয়া, ইন্টারনেট, এই ধরনের প্যাসেজগুলো যেগুলো তোমরা হচ্ছে তোমরা ইয়াতে পড়ছো, লাইব্রেরি, তারপর হচ্ছে সেলফ রিলায়েন্স, ডিসিপ্লিন আর সিনসিয়ারিটি। এবং তোমাদের একটা কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, এখানে 5টা আসবে না, 5টা কিন্তু কোনো না কোনো কিছু লিখে আসবা। ধরো তুমি জানো তো 2টা হবে না, হবে না জানো তুমি, তারপর তুমি 2টা লিখে আসবা, ঠিক আছে? খালি রাখবা না, কারণ এখানে তুমি ভুল লিখলে তোমাকে নেগেটিভ নাম্বার কাটবে না, নেগেটিভ কাটবে এমসিকিউতে। এইখানে তোমার ফিলে গ্যাপসে 5টা লিখে আসবা, আন্দাজে লিখে আসবা। প্রয়োজন 5টা যে কোনো শব্দ, ধরো তোমার কিছু কমন পড়ে নেই, 5টা আন্দাজে শব্দ লিখে আসবা। এটা আমার কথাটা রেখো, কাজে দিবে যদি এরকম চলে আসে। ট্রাফিক জ্যাম, তারপর হচ্ছে ইলিটারেসি, তারপর হচ্ছে স্টুডেন্ট লাইফ, এগুলো তোমরা হচ্ছে গিয়াতে পড়ছো। কি যেন বলে এটা, তোমাদের HSC-তে পড়ছো, কোঅপারেটিভ ফার্মিং, রিডিং নিউজ পেপার, আ গুড পারসন, ঠিক আছে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা সাধারণত তোমাদের যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, সো ওদের জন্য আসলে এটা আসে। সো পজিটিভ, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো ওদের আসে। সো তোমরা হচ্ছে এখান থেকে একটু প্র্যাকটিস করে নিবা, সি ইউনিটে যারা আসো, কেউ যদি থাকো এখানে। এখন একটু মনোযোগ দাও যে ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন যে ব্যাপারটা, এটা আমি বলি, এটা কিন্তু বাংলাতেও আসে, ইংরেজিতেও আসে। সো একটা পড়লে কিন্তু আরেকটা ফ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রান্সলেশন সহজ আছে মাহমুদ খান, হ্যাঁ সহজ আছে। সো এখানে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন দেওয়া আছে, এবং তোমাদের সাথে আজকে মেইনলি যে বিষয়ে আলোচনা করব, এটা হচ্ছে গিয়ে
সেন্টেন্স মেকিং। কি বলতো? সেন্টেন্স মেকিং। ধরো ধরো এরকমটা সেন্টেন্স মেকিং তোমরা কিছু ভুল হতে পারে, কমন কিছু মিস্টেক করতে পারো। সো এটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি, সবাই একটু মনোযোগ দাও। ট্রান্সলেশন পারবো, ওকে ফাইন। সব ট্রান্সফরমেশন ছাড়া সবগুলো বি ইউনিটের জন্য, সব বি ইউনিট, শুধু ট্রান্সফরমেশন যেটা ওটা সি ইউনিটের। এটা খেয়াল করো তো, একটু একটু সবাই মনোযোগ দাও। আমি কিছু ভুল, কমন কিছু ভুলের কথা বলি, হ্যাঁ, কমন কিছু ভুল, কমন কিছু ভুল। সবাইটা মনোযোগ দাও তো, কমন কিছু ভুল। প্রথমত দেখো, আমরা প্রনাউন প্রনাউনের ব্যবহার থেকে বিরত থাকবো। এটা কেমন? ধরো একটা শব্দ আসলো ভাইটাল, ভাইটাল কি আসলো? একটা শব্দ আসলো যে এটাতে কি করতে বলছে, তোমার সেন্টেন্স মেকিং করতে বলছে। অথবা আমি বললাম, ধরো নর্মালি একটা সহজ করে বলি, না হয় অনেকে বুঝবে না, আবার কমন একটা ওয়ার্ড দিয়ে করি। ধরো গুড, যেন সবাই বুঝতে পারো নিয়মটা। এখন কেউ একজন লিখলো, সামওয়ান লিখলো যে শি ইজ আ গুড গার্ল। মনোযোগ দাও। আচ্ছা, একটু চিন্তা করো তোমরা, এই জিনিসগুলো তোমাকে কেউ বলবে না, এই জিনিসগুলো তোমাকে কেউ বলবে না, কিন্তু নাম্বার কাটা যাবে যখন, তখন আসলে প্রবলেম পড়বা। সো আমি জানি তোমরা কি ভুলগুলো করবা, আমি কিন্তু আগেই তোমাদেরকে শুধরাই দিই। সো এটা তোমাদের খুব প্লাস পয়েন্ট, তুমি কি ভুল করবা সেটা কিন্তু আমার জানা আছে। সো এই ভুলগুলো তোমাদের আগে শুধরাই দিই। সো এখানে একটু বি কেয়ারফুল। আচ্ছা দেখো তো, সেন্টেন্সটা কি হইলো? হ্যাঁ হয়েছে তো, হ্যাঁ হয়েছে, আমি মানলাম, ধরে নিলাম সেন্টেন্স ওইটা হয়েছে। আচ্ছা, এই সেন্টেন্সটা আমি যদি ঠিক করে লিখতে চাই, এখন বলো তো, শি ইজ আ গুড গার্ল। গুড একটা শব্দ, এই শব্দতে তোমার সেন্টেন্স মেকিং করতে বলছে, বোঝানোর জন্য বললাম। তুমি বলো শি ইজ এ গুড গার্ল, অথবা বলো শি ইজ বা হি ইজ এ গুড বয়, কিছু একটা লিখলা। আরেকজন লিখলো যে ছেলে যারা লিখলো যে হি ইজ আ গুড বয়। আচ্ছা, প্রথমত আমাকে একটু বলো, এখানে যে হি বা শি যেই লেখছো, যাই লিখছো, শিটা কে? শিটা কে? যে হি লিখছো সে আমাকে বলো এই হিটা কে? এই ভুলগুলো তোমরা করে আসছো না, দেখো করতে কিনা। এই হিটা কে, আমাকে উত্তর দাও। আমি বললাম যে শিটা কে। আচ্ছা, প্রনাউনটা আমরা কখন ব্যবহার করি? যখন আমি বললাম এটা শি, শি মানে কে? ধরো এখানে কার কোনো মেয়ে পাই কিনা, যে সানজিদা আছে এখানে, ধরো সানজিদা কমেন্ট করলো, সানজিদা, সানজিদা বললাম, সানজিদা নিয়ে একটা কিছু লিখলাম, তাকে নিয়ে কিছুটা লিখলাম, গল্প করলাম, অনেক লিখলাম, এখানে সেন্টেন্সটা শেষ। তারপর যখন আমি শি লিখলাম, তারপর যখন শি লিখলাম, এই শিটার কিন্তু মানে আছে। এই শিটা বলতে কাকে বোঝাচ্ছি? সানজিদাকে বোঝাচ্ছি। আমি বললাম সানজিদা ইজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট আমি পুরো সেন্টেন্স লিখি না, বুঝবো না। সানজিদা ইজ আ স্টুডেন্ট, তারপর লিখলাম যে শি ইজ আ গুড গার্ল। এখন আমাকে বলো, অনেক স্টুডেন্ট আছে যারা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাবে, তাদের সেন্টেন্স মেকিং হবে, কিন্তু কোনো কারণে দেখা গেল তাদের নাম্বারটা পেলো না। বলো ভাই আমি তো 5 নাম্বার সেন্টেন্স মেকিং তো 5 নাম্বার করে আসছিলাম, তারপরে কেন আমাকে 5 দেওয়া হলো না? কেন দেওয়া হলো না বা তুমি একটু বুঝো। তুমি যখন আমাকে প্রশ্ন করলে যে সেটা কে, আমি কিন্তু উত্তর দিচ্ছি যে সেটা হচ্ছে সানজিদা, কারণ সানজিদার এর আগে কিন্তু তার একটা নাউন আছে। এই প্রনাউনটা কার প্রনাউন? কার কার কোন জায়গা থেকে আসছে? আমি যখন বললাম সানজিদা ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে, তখন পরে বললাম আবার সানজিদা ব্যবহার না করলাম, আবার সানজিদা ব্যবহার করবো না, কারণ আমি বারবার নাউন ব্যবহার করলে বিরক্ত লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করবো,
এই নাউনের প্রনাউন ইউজ করবো। নাউনে কি ইউজ করবো বলো তো? প্রনাউন ইউজ করবো। তখন এই সেটা কে? এই সেটা কিন্তু সানজিদাকে মিন করতেছে। এই সেটা কাকে মিন করতেছে? সানজিদাকে মিন করতেছে। কিন্তু আমি যখন বললাম এইখানে, আমি এর আগে সানজিদা টানজিদা কিছু লিখলাম না। এই সেটা কে? এই সেটার কিন্তু কোনো নাউন নাই। দেয়ার ইজ নো নাউন। এই সের কোনো কি নাই? কোনো নাউন নাই। এই যে হি, ধরো এখানে সানজিদার জায়গায় আমি বললাম সৌরভ। সৌরভ, সৌরভ ইজ আ স্টুডেন্ট। পরে বললাম যে হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয়। তো একটু খেয়াল করো, এই যে হিটা আছে, এই হিটা কিন্তু বলতে কোন নাউনকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে? হি বলতে সৌরভকে বোঝাচ্ছে, যে সৌরভ। কিন্তু আমাকে বলো এই লাইনের হি দ্বারা কাকে বোঝাচ্ছে? এই হি এর, এই যে হি যে প্রনাউনটা আছে, এই প্রনাউনটার কোনো নাউন আছে? কাকে বোঝাচ্ছে? হি বলতে কে? বলো। এখন এখানে সে বলতে কে? কেউ না, কেউই না, কেউ না। এটা আন্দাজে নিয়ে আসছি আমি। সো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা অ্যাভয়েড করবা, যে প্রনাউনের ব্যবহার থেকে বিরত থাকবা। এখন তোমার কি খুব কষ্ট হইতো এখানে যদি তুমি লিখতা একটা সানজিদা লিখতা, বা তোমার মিম লিখতা? মিম সবচেয়ে সহজ নাম, মিম। মিম লিখতা, তো মিম লিখলে কি তোমার কোনো সমস্যা আছে? মিম লেখো, মিম ইজ এ গুড গার্ল। তারপর এখানে লেখো কমন নাম, ধরো শুভ, একটা কমন নাম শুভ, তুমি লেখো। আরো সহজ থাকে রাফি। রাফি নামের কখনো, ধরো এখন বলতে পারো হ্যাঁ কারোর নামে তো আবার ধরো কেউ মিম লিখেছে এভাবে MEEM, MIM, মিম। সো ভুল হবে কিনা? নাম যে যেভাবে লিখুক সমস্যা, নামের কোনো স্পেলিংয়ে ভুল নাই, বা নামের স্পেলিংয়ে কোনো ভুল ধরবে না। সো MEEM বা MEM, মিম, তুমি যেভাবে যেভাবে লেখো, ঠিক আছে, সমস্যা নেই। সো এই কারণে আমরা কি করি, নাউনটা ব্যবহার না করে ধর এর চেয়ে ভালো সি লিখে দিই, সেটা ভালো হয়। বুঝতে পারছো? সো এই জিনিসগুলোর থেকে তোমাদের একটু সতর্ক থাকতে হবে। এখন বুঝতে পারছো কেন ব্যবহার করবা না তোমরা? বলো, বলো বুঝতে পারছো কিনা বলো। মিতা ইজ আ ব্যাচেলার গার্ল। আচ্ছা, এই একটা কমন মিস্টেক। হ্যাঁ, সো প্রথম কাজ কি, আমি জাস্ট একটা কথা লিখি, সেটা একটা করে লিখি যে প্রনাউন, তাহলে বুঝবো যে প্রনাউন ইউজ করা যাবে না, এটা ইউজ করবো না, ঠিক আছে। আরেকটার ব্যাপার তোমাদের বলি, তোমরা অনেকে যে কাজটা করো, ধরো লিখলা যে সে তো লেখা যাবে না, তাহলে তোমাদের মতো করে লেখাটা ঠিক হবে না। মিমই লিখলাম, মিম ইজ আ গুড গার্ল। অনেকে যে কাজটা করো, এইটা যে মিম ইজ আ গুড গার্ল এখানে লিখে চলে আসো, এখানে ফুল স্টপ যেটা দিতে হবে। সো এইটাও কিন্তু তোমরা অনেকে খেয়াল করো না। সো মনে করছো যে এখানে শেষ, বাট টিচার কিন্তু এই জায়গাটাও খেয়াল করে। তুমি ভাবতে পারতেছো ওদের চোখ চলে যায়। সো এই জিনিসটা ভুলেও এরকম করা যাবে না, তুমি ফুল স্টপ না দিয়ে চলে আসছো। তার মানে কি, তার মানে কি বোঝাচ্ছ যে মিম ইজ এ গুড গার্ল, এখানে ফুল স্টপটা মানে কি? তারপরে হু হইতে পারে না, ফুল স্টপ না দিলে তো হু, হ্যাঁ, পরে হু দিয়ে যা ইচ্ছে তাই দিতে পারে। হ্যাঁ, রিলেটিভ প্রনাউন ইউজ করতে পারো। তো এইখান থেকে কাজটা, তোমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবে না। আর এটা হচ্ছে এই ধরনের ছোটোখাটো মিস্টেক আছে, কারণ প্রথম ক্যাপিটাল লেটার দাও না, অনেকে শুরুতে ক্যাপিটাল লেটার দাও না, যে মেসেঞ্জারে চ্যাট করে অভ্যস্ত। তো এই ক্ষেত্রে যেটা হয়, শুরু যে প্রথম যে কোনো নামে প্রথম যে লেটারটা ক্যাপিটাল হয়, বড় হাতের হয়, এটা অনেকে ভুলে যায়। যে আমরা মেসেঞ্জার চ্যাট করে অভ্যস্ত, শুরুতে যে কোনো একটা ওয়ার্ড দিলে কমার পরে বা হচ্ছে হি দাও, সি দাও, এগুলো যে বড় হাতে ইউজ করতে হয়, এটা অনেকে লেখে এরকম করে হি। হ্যাঁ, হি এইচ আই, এটা কি বড় হাতের এইচ নাকি এইভাবে লিখতে হবে হি? সো ভুল কয়টা ধরবো বলো। এখন আরেকটা বলি যে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবো না। ইউজ করলে ভুল হবে না, পশ দেখাবা না, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবো না। কেন ইউজ করবো না বলো তো? তুমি একটা সেন্টেন্স এরকম করে এখান থেকে লিখলা, হ্যাঁ, রিলেটিভ প্রনাউন লেখা, যদি হয় তাহলে 1 নাম্বার পাবা। 1 নাম্বার পাবা? 1 নাম্বার পাবা। আর এত বড় সেন্টেন্স থেকে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সিম্পল সেন্টেন্স ধর তুমি 3টা ওয়ার্ডে লিখছো, হয়ে গেছে 1 নাম্বার।
সো যে এই এতগুলো কলমের কালি নষ্ট করলো ওইটা বোকা, ঠিক আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, এত বড় সেন্টেন্স লিখতে গেলে তোমার এত দূর গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, সময়টা ওর বেশি লাগতেছে। তুমি এখানে 2টা লাইন প্যারাগ্রাফে লিখলে তোমার নাম্বার বেশি আসতেছে। সো একটু খেয়াল রাখবা সেন্টেন্স মেকিংয়ে একদম তোমার হচ্ছে কি এই অঙ্কের মতো নাম্বার দিয়ে, ঠিক আছে। কি ইউজ করবা? সিম্পল সেন্টেন্স ইউজ করবা। এগুলা প্রনাউন না ইউজ করবো না, কমপ্লেক্স ইউজ করবো না। কি ইউজ করবা? সিম্পল সেন্টেন্স। এখন তোমাদের ঝামেলা হচ্ছে কি, একটা চোরাবুদ্ধি শিখে, চুরি শিখে তোমাদেরকে। এখন ধরো শব্দ কটা আসে? 5টা, কোনো অপশন তো থাকে না। ধরো 1 2 3 4 5, তুমি এইটার শব্দের অর্থ জানো, এই শব্দটার অর্থ জানো, এই শব্দের অর্থ জানো, এই শব্দের অর্থ জানো, কিন্তু দেখলাম 5 নাম্বার যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার অর্থ জানো না। কেন না? অর্থ জানো না। এখন অর্থ না জানলে তুমি কি সেন্টেন্স মেকিং করতে পারবা? বলো, অর্থ না জানলে কি সেন্টেন্স মেকিং করতে পারবা? ভাইয়া কোনো মেয়ের নামে উদাহরণ দিলে সে ভাইয়ার কেউ না কেউ হবে অবশ্যই। হ্যাঁ অবশ্যই, ওরা স্টুডেন্ট। আমি এখান থেকে দেখে নাম, সানজিদা এখানে ছিল, একদিন বৃষ্টিকে লিখে দিয়েছিলাম, ওইটাও এখানে ছিল, এখান থেকে দেখে দিচ্ছি। সো অবশ্যই হবে, সেটা কি হবে? স্টুডেন্ট হয়, আর কিছু না। ধরো এখানে 5টা শব্দ দিল, এর মধ্যে একটা শব্দের অর্থ তুমি জানো না। ধরো লেজিটিমেট, সো লেজিটিমেট একটা শব্দ আসলো, ভাই এই শব্দটার অর্থ তো আমি জানি না, তাহলে সেন্টেন্স মেকিং কিভাবে করব? সো এটা তুমি 1 নাম্বার পাবা, এখানে 1 নাম্বার পাবা, এখানে 1 নাম্বার পাবা, এখানে 1 নাম্বার পাবা। এখানে কত নাম্বার গেল? 4 নাম্বার। এখন এই যেটা পারলা না, অর্থ জানো না, জীবনের প্রথম দেখছো মনে হইতেছে, বা যদিও তোমার টেক্সট বই থেকে আসবে, তারপর মনে হচ্ছে তোমার জীবনের প্রথম দেখছো, তখন কি করবা? আমি তো একটা কথা বলছি যে খাতা খালি রাখা যাবে না, রিটেনের খাতা খালি রাখা যাবে না। এটা 40-40 অ্যান্সার করে আসতে হবে, খাতা খালি রাখা যাবে না। অ্যান্ড পয়েন্ট অফ ভিউ চিন্তা করো, শব্দটা কি? লেজিটিমেট। তুমি জানো না, তুমি এটা মানেটা জানো না। এখন কথা হচ্ছে কি, এটা তো শিখাচ্ছি আমি তোমাদেরকে, নাচতে শেখাবো, নাচতে শেখালে কিন্তু আর অনেক দিন বাকি আছে, অনেক পরে প্র্যাকটিস করে ছেড়ে দিবা। ওদের কিছু না শেখে এটা আজকে না, পরে তোমরা একটা কাজ করবো, এটা পরে দেখা যাবে, পুরো সেন্টেন্স মেকিং করবো না। শিখাবো। তাহলে সবাই প্রমিস করো যে এইটা যেটা এখন শিখাচ্ছি, এটা শুধুমাত্র তখনই ব্যবহার করবা যখন তুমি জানো এখানে নাম্বার কত আসবে? 0 একদম অর্থ জানো না, প্রথম দেখছো জীবনের, সো তখনই শুধু ইউজ করবা, বাকি ক্ষেত্রে ইউজ করবা না। প্রমিস নাম্বার 1। সেকেন্ড প্রমিস, এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, নট এ সিঙ্গেল পারসন। ইভেন আমি যদি এরকম কিছু পাই, এটা তোমরা এটা স্ক্রিন রেকর্ড দিচ্ছ বা কাউকে পাঠাইছো, তাহলে তোমাদের হাড়গুলো ভেঙে ফেলবো কিন্তু আমি। সো এটা সেকেন্ড অপশন হলো, কারোর কাছে শেয়ার করা যাবে না, দুটি জিনিস, ঠিক আছে? বুঝতে পারছো? শেয়ার করা যাবে না। এখন বলি, মনোযোগ দাও। ওকে, প্রথম হচ্ছে তোমরা পূর্ণাঙ্গভাবে পরীক্ষা দিবা, সেন্টেন্স মেকিং সব কিছু ঠিকঠাক মতো করবা, কিন্তু কোনো কারণ যদি এরকমটা হয়
তুমি দেখতেছো জিরো, মানে এটা পারবাই না, এটাতে ধরো জিরো পাইছো, এই নাম্বার পাওয়ার কোনো আশা নাই। অর্থ জানো না ওয়ার্ডটার, এই এটার ওয়ার্ডের অর্থই জানো না, তাহলে তুমি কি পারবা? পারবা না। যখন পারবা না তখন তোমাকে একটা বুদ্ধি শেখায়, দেখো। আচ্ছা, লেজিটিমেট শব্দটাতে কয়টা লেটার আছে? এক। দেখো, লেজিটিমেট শব্দটাতে কয়টা লেটার আছে? এল একটা লেটার, LEGITIMATE, লেজিটিমেট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। কয়টা লেটার? 10টা। কয়টা লেটার আছে বলো তো? 10টা লেটার্স। বুঝতে পারছো? আচ্ছা, এইগুলো একটা প্রসেস, আমি লিখতেছি প্রসেসটা। 2 নাম্বার হচ্ছে কি, ধরো এটা একটা শব্দ গেল, হ্যাঁ, আমি আরেকটা শব্দ লিখি, এটা 1 নাম্বার জন্য একটা শব্দ, একটা লিখলাম। আরেকটা শব্দ বলো যেটা আননোন, তুমি মনে করো একটা আননোন শব্দ যেটা তোমার পরিচিত না, কি হতে পারে? এরকম একটা ওয়ার্ড বলো, দেখি। ধরো একটা কমন ওয়ার্ডই দিলাম, এডুকেশন। ধরো কোনো কারণে এডুকেশন অর্থ জানো না। আচ্ছা, 2 নাম্বার প্রসেসটা সবাই খেয়াল করো, দেখি অলরেডি কেউ। ওকে, টার্ন লেখছে একজনে। হ্যাঁ, খুব সুন্দর। নাইম বলতেছে যেটা আমার পরিচিত না আমি এটা কিভাবে বলবো? রাইট, আসলে এটা কোয়েশ্চেন করাটা আমার ভুল ছিল, সরি। আসলে তোমার যেটা পরিচিত না, যেটা অর্থ জানো না, তুমি সেভাবে কিভাবে বলবা? আচ্ছা আচ্ছা, দেখো, ধরো এমন একটা ওয়ার্ড আসলো যে ওয়ার্ডটা দেখে তুমি বুঝতে পারতেছো যে ধরো এডুকেশন, ঠিক আছে, অ্যালোকেশন। এডুকেশন তোমার পরিচিত, অ্যালোকেশন তোমার কাছে হয়তো অপরিচিত হতে পারে। এরকম অনেক TION সংযুক্ত অনেক শব্দ তোমার কাছে অপরিচিত হতে পারে। অথবা ম্যান্ট যুক্ত, ডেভেলপমেন্ট, এটা পরিচিত, বাট ব্যাটার, অনেক থাকে, অনেক ওয়ার্ড থাকে যেগুলো হচ্ছে কি তোমার অপরিচিত মনে হয়। তো তোমাকে একটু ভালো করে খেয়াল করো, যখন এই ধরনের কোনো ফরমেশনটা পাবা, সংযুক্ত কোনো ফরমেশন পাবা, তো তোমার প্রথম কাজ হচ্ছে গিয়ে, তোমার প্রথম কাজ শন বা ম্যান্ট যেগুলো দেখে বুঝতে পারছো নাউন, তুমি বলবা এখন এখানে TION। এখন তোমার হয়তো এডুকেশন শব্দটা তোমার সাথে পরিচিত, শনের জায়গায় ম্যান থাকতে পারে, রাইট? ম্যান্ট বা নাউন চেনার যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বুঝতে পারতেছো এটা নাউন। তুমি বললা এডুকেশন ইজ আ নাউন, এর বাংলা কি? যে শিক্ষা হলোটা কি? বিশেষ্য। এখন কথা হলো এটা কি হয়েছে ভাই? এটা কি হইলো কি না বললো? এখন কথা হলো না হওয়ার মতো এমন কি আছে? এখানে একটা সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, অবজেক্ট আছে। প্রথম শর্ত হচ্ছে এটা, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সেন্টেন্স আবার। এখন একটা বাক্য হওয়ার শর্ত হচ্ছে 3টা। একটা বাক্য হওয়ার শর্ত কয়টা? 3টা। এটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আর হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে, ধরো আমি বললাম যোগ্যতা হারায় কখন? আমি বললাম পাখি আকাশে উড়ে। সো আকাশে উড়ার যোগ্যতা পাখির আছে, আছে না? এখন যদি বলি গরু আকাশে উড়ে, তো এটা কিন্তু যোগ্যতা সম্পন্ন কোনো বাক্য না, কারণ এই বাক্যটার যোগ্যতা নেই। গরুর যোগ্যতা নেই আকাশে ওড়ার। সো আমি যোগ্যতা যদি আমি সার্টিফাইড করি এটা, সো এডুকেশন ইজ আ নাউন। সো এডুকেশন তো আসলেই নাউন,
কারণ আমি বলতে পারবো আমি জানলাম এডুকেশন নাউন। সো এরকম TION যুক্ত যে কোনো শব্দ পাইবা তুমি বলতে পারো এটা নাউন। টিচারের খুশি হইলো যে তুমি যেটা পার্সন স্পিচটা নির্ণয় করে দিলা। সো এটা হতে পারে। সো এটা একটা ফরমেশন হতে পারে TION MENT যুক্ত শব্দ, অথবা অ্যাজেটিভ দিকে চিনতে পারলা, অ্যাডভার্ব দিকে চিনতে পারলা, তখন বললা ইজ আ অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব, এটা নাউন, এটা প্রোনাউন। সো যে কোনো একটা পার্টস অফ স্পিচ, তো এই ফরম্যাটটা কি পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করে তুমি বলে ফেললা। সো তুমি বুঝতে পারতেছো যে নাউন হবে, ওয়ার্ডটা নাউন, কারণ TION আছে MENT আছে, তখন এই ওয়ার্ডটা নাউন। অথবা তুমি বুঝতে পারো এটা অ্যাজেটিভ, এটা হচ্ছে গিয়ে অথবা নাউন, বুঝতে পারতেছো এটা নাউন হতে পারে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হয়তো দেখা যাচ্ছে নাউনই আসে বা হচ্ছে গিয়ে ভার্ব আসে, তুমি বললা যে ইজ আ ভার্ব, এটা একটা কি তোমার ক্রিয়া। সো এইখানে তোমার আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা তিনটে কিন্তু ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু নির্ভয় তুমি কিন্তু অ্যান্সার করতে পারো এবং দেখবা তোমার নাম্বার কিন্তু ঠিকই চলে আসছে। এবং এসবে কোন ক্ষেত্রে যখন দেখবা আমি এটার অর্থই জানি না, আমি এদের সেন্টেন্স মেকিং করলে 0 পাবো, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ফরম্যাটটা ইউজ করবা, আদারওয়াইজ ইউজ করবা না। আচ্ছা, এই যে একদম বলতেছে নাম্বার দিবে ভাই, আর কথা হইলো শাহাদাত আমাকে বলো নাম্বার কেন দিবে না, কেন নাম্বার দিবে না একটা কারণ বলো, তাহলে আমি তোমার এটা উইথড্র করে দিব। একটা কারণ বলো, একটা কারণ বলো কেন দিবে না। ভাই আপনি সহজ হয়ে গেল যে মানে তোমার কি টিচার কি তোমার বলছে এরকম শুধুমাত্র শব্দের অর্থ জানলেই বাক্যে সেন্টেন্স মেকিং করো। আর তুমি যদি বিশেষ কৌশল অ্যাপ্লাই করে সেন্টেন্স মেকিং করতে পারো তাহলে সমস্যা কি। এখন কথা হচ্ছে এখানে একটা বাক্যের কয়টা বৈশিষ্ট্য থাকবে, 3টা বৈশিষ্ট্য, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। সো এটা কি যোগ্যতা আছে না। সো এডুকেশন যে নাউন, আমি তুমি কি লিখছো এডুকেশন একটা ভার্ব, তুমি যদি লিখতে এডুকেশন ভার্ব তখন সেটা যোগ্যতা হারাইতো। যোগ্যতা তো হারায় নাই, সে যোগ্যতা হারাইছে, বলো যোগ্যতা কি হারাইছে। নীরা আমি যদি 5 টাইম লিখি তাহলে তোমার পিটাবো ধরে। তোমাকে বলছি সিম্পল সেন্টেন্স মেকিং করো, 5টা এরকম করে লিখবা কেন, বলছি কোন ক্ষেত্রে করবা, শুধুমাত্র সেই ক্ষেত্রে করবা যেখানে তুমি নিশ্চিত 0 পাবা, অর্থ জানো না সেক্ষেত্রে করতে বলছি, 5টা এরকম করবা না। তাহলে দেখো এটার যোগ্যতা কি। এখন তুমি যদি এডুকেশন ইজ এ নাউন, আমি বলছি TION থাকলে MENT থাকলে নাউন হয়, কিছু শব্দ তুমি দেখে বুঝতে পারো এটা ভার্ব। সো এগুলো দেখে বুঝতে পারছো বাট অর্থ জানো না, তখন তুমি লিখে ফেলে এটা নাউন, এটা ভার্ব। তো এটা কিন্তু হচ্ছে কারণ এটা আসক্তি বা যোগ্যতা আকাঙ্ক্ষা 3টে কিন্তু ঠিক আছে, কারণ একটা সেন্টেন্স হওয়ার জন্য 3টা বৈশিষ্ট্য লাগে। সো আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা 3 বিচারে কিন্তু সেটা ঠিক আছে। এখন তুমি যদি লিখতা যে এডুকেশন ইজ আ ভার্ব, কি লিখতা ভার্ব, তখন এটা ভুল হইতো, তখন এটা ভুল হইতো, বুঝতে পারছো। হ্যাঁ, ক্যাপেবল ইজ এ অ্যাডজেক্টিভ, ভেরি গুড, ঠিক আছে। আর এইটা তো তুমি তখন লিখবা না যখন তুমি পারো, তখন তো লিখবা না এটা, বুঝতে পারছো। এই চূড়াই বুদ্ধি কখন অ্যাপ্লাই করবা, যখন তুমি পারবা না, বুঝতে পারছো। এইটা যেন কোনোভাবে কারোর কাছে না যায়, ঠিক আছে। রমজান সেন্টেন্স মেকিং ডান, শিখে গেছে এক কাহিনী। তোমাদেরকে বেশি বুদ্ধি শেখানো যাবে না, তাহলে ঝামেলা আছে। আচ্ছা লেজিটিটোমেট না, এটা লেজিটিমেট। লেজিটিমেটের বাংলা হচ্ছে কি বৈধ, ঠিক আছে, বৈধভাবে। আচ্ছা একজন বললো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ অ্যাডজেক্টিভ, কোনটা দিব। সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওইটাই দিবা। এইটা কিন্তু প্রপার নিয়ম না, প্রপার নিয়ম হচ্ছে তুমি স্বাভাবিকভাবে সেন্টেন্স মেকিং করবা। ওটাতে সেই ক্ষেত্রে যখন কিনা তুমি কি করবা, যখন কিনা তুমি পারবা না, তুমি জানো এটা পারবা না, মানে তুমি জানো এই অর্থ। এখন দেখো তোমাদের সমস্যাটা হয়েছে কি, 1 2 3 4 5। তো তুমি এরকম হইতে পারে যে একটা শব্দের অর্থ জানো না, মানে তুমি 4 নাম্বার শিওর, 4 শিওর। সো এখন আমি একটা কথা বলছিলাম খাতায় খালি রাখা যাবে না। সো 5 নাম্বারটা কি করবা, এখন এটা খালি রেখে আসে কষ্ট লাগবে না। সো এই কষ্ট যদি না থাকে তুমি লিখে আসবে এই ফরমেশনে, এই ফরমেশনে তুমি লিখে আসবে, তাহলে নাম্বার পাবা, বুঝতে পারছো। সো নাম্বার পেলে আরো 1 যুক্ত হয়ে গেল, তো 5 এ 5। আর একটা জিনিস না পাইলেও যদি নাম্বার পাওয়া যায় এটা বোনাস না তোমার জন্য। তো তুমি একটা জিনিস পারো না, জানো না, তুমি জানো 100% ভুল হবে, ভুল এটা তোমার
মানে এটা পারবে না, অর্থ জানো না। So, যেটা পারতেছো না ওইটা তোমাকে দিয়ে পারাচ্ছি। সো এইটার ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে আমরা এইসব ইউজ করো না, ঠিক আছে? আশরাফুল ভাইয়ের বান্ধবী মিমকে নিয়ে উদাহরণ মানি না মানবো না। সো আচ্ছা, এই মিলে গেছে, দেখছো? তোমার আশরাফুল ভাইয়ের বান্ধবী নাকি মিম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাইম বলতেছে কোনটা নাউন, কোনটা অ্যাজিটিভ, কোনটা ভার্ব, এটা বুঝি না। আচ্ছা দেখো, অ্যাজিটিভ চেনার যে সহজ উপায়, তুমি অ্যাজিটিভের ক্লাসটা করো, এখানে একটা চার্ট দেওয়া আছে, লাস্টে কোন কোন শব্দগুলো থাকলে অ্যাজিটিভ হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কোন কোন শব্দগুলো থাকলে ভার্ব হবে, কোন কোন শব্দগুলো থাকলে নাউন হবে, প্রত্যেকটা শব্দ এরকম করে তিনটা চার্ট দিছি, তিনটা ক্লাস আছে, তিনটা ক্লাস তিনটা চার্ট দেখো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, দাবি এখন কনফার্ম। আচ্ছা আচ্ছা, এখন বললো যদি পার্টস অফ স্পিচও চিন্তা না পারি, হ্যাঁ, আরো লিম, তুমি আরো নিচে নামবা, তুমি আরেকটু নিচে নামবা স্তরে, যখন পার্টস অফ স্পিচও চিন্তা না পারবা, আর কি পরিমাণ বুঝো মানুষ, ধরো পার্টস অফ স্পিচও চিন্তা না পারলাম, হ্যাঁ, তখন কি করবা? যে বললাম না 10টা লেটার, হ্যাঁ, এই লেজিটিমের শব্দটা কয়টা লেটার আছে? তখন আরেকটু নিচে নামি আমরা, আরো নিচে লেভেল নামি, নাম্বার আমাদের নাম্বার পাইনি তো হয়েছে নাকি? এখন কি আমাদের এখানে বিতর্ক করবে, সমালোচনা করবে, করুক। সো আমাদের নাম্বার পাইনি হয়েছে। আচ্ছা, শব্দটা কি? লেজিটিমেট। যে শব্দটা দেওয়া থাকবে এই শব্দটা দেখে দেখে তো তুলতে পারবা, লে জি টি মেট, ঠিক আছে? তো এটা কয়টা শব্দ? সো একটা শব্দ, লিখবো কি? ইজ। সো লেজিটিমেট ইজ মেড। মেড মানে হচ্ছে গঠিত, মেড অফ 10টা শব্দ না, 10 লেটার্স। লেটার না কিন্তু লেটার্স, কারণ 10টা যেহেতু, তাই কিন্তু লেটার্স হচ্ছে 10 লেটার্স। না আরো নিচে নাম দেওয়া, এখন বলো, ধরো এমন কোনো শব্দ তো পাবা না যে শব্দটা তুমি না হয় পার্টস অফ স্পিচ জানো না, তখন এইটা পার্টস অফ স্পিচ জানো না, তখন এরও তো পারবা শব্দের মধ্যে কয়টা লেটার আছে এটা তো গুনতে পারবা। লাগবা যে ড্যাশ মেড অফ, হ্যাঁ, এই শব্দটা ইজ মেড অফ গঠিত 10 লেটার্স, 10টা শব্দ দিয়ে। আর 5টা শব্দ থেকে 5 লেটার্স, 3 থেকে 3 লেটার্স। কনফার্ম দিও তো এমনি এমনি না, তাই না? বলো, এই জন্য অনেক ভয়ের না? রিটেন কি? রিটেনটা অনেক ভয়ের। নয়ন বলতেছে রিটেন কি শুধু ডিউতে আছে? হ্যাঁ, বুঝতেছো? মানে বলতেছে আরো কোথাও যদি রিটেন থাকে থাকুক, হ্যাঁ, দিয়ে দিব। এইদিকে মেড কি হবে? হ্যাঁ হবে, এটা তো পেসিভ না।
লেজিটিমেট ইজ মেড অফ, ঠিক আছে, ঘটিত, এটা তোমার একটা ফ্রেজাল। সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং। হ্যাঁ আরিফা, যা দেখতেছি তোমার কমেন্ট, বলো। হ্যাঁ, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো দিয়ে দিব। এখন বলো তো, এখন আমি আর টেকনিক দেবো না, পরে তোমরা আমার এই না ছায়া ছাড়বা। আর চাইছিলাম, আমার কাছে কিন্তু সেন্টেন্স মিনিংয়ের 5টা টেকনিক আছে। কয়টা টেকনিক আছে বলো তো? 5টা টেকনিক। এই 5টা টেকনিক কাদের জন্য? যখন অর্থ জানবা না। কি জানবা না? অর্থ জানবা না, ঠিক আছে? সো একটা দিলাম, দুইটা দিলাম। একটা হলো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। আমি বলতে পারবো পার্টস অফ স্পিচ না জানি, লেটার, লেটার কাউন্ট, ঠিক আছে? এই দুটা ইউজ করো, আর লাগবে না আমাদের। ভাই আপনি তো ভয়ঙ্কর নিনজা টেকনিক শিখাই দিলেন, কনফার্ম দিই ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। এই কারণেই তো আনিশা আক্তার বলতেছে কনফার্ম দিও। এই কারণে আমাদের প্ল্যাটফর্মের নাম আসলে কনফার্ম দিও। অনেকে হয়তো বা ট্রুলি বিলিভ করতে পারে না, যখন অনেকে হাসতে পারে যে কনফার্ম দিও কীভাবে হয় আসলে। সো কনফার্ম দিও হয়। সো তোমার মেন্টরের গাইডলাইন শক্তিশালী হলে কনফার্ম দিও, ইনশাল্লাহ কনফার্ম দিও। কারণ একটা ছেলে ধরো এরকম হলো যে 5টা সেন্টেন্স মেকিং আসলো, সে 3টা জানলো, 3টা সে জানলো, 2টা সে জানে না। সে 2টা কি জানে না, 3টা জানলো, 3টা জানলো। সো 2 নাম্বার কিন্তু সে মিসিং। ওই মিসিং 2 নাম্বার কীভাবে তুলে নিল, এটা কিন্তু তোমার একমাত্র তোমার শক্তিশালী, তোমার মেন্টরের শক্তিশালী গাইডলাইন কিন্তু তোমাকে শিখাই দিয়েছে, ঠিক আছে? সো এখানে কিন্তু তো 2টা বা 3টা নাম্বার অনেকে আছে, আমি জানি অনেকে স্টুডেন্ট আছে যারা 3টাও হয়তো আনমন থাকতে পারে। সো ও কিন্তু নাম্বারটা তুলে ফেলবে, ঠিক আছে? আমি এই টেকনিকগুলো কেন দেই না, দিলে শুরুতে অনেকে পড়াশোনা একদম ছেড়ে দিবে, এই কারণে শুরুতে দেই না। আর এটা হচ্ছে কি, অনেকেই এটা নিয়ে বিতর্ক করার চেষ্টা করবে, বিতর্কিত করার চেষ্টা করবে বিষয়টা নিয়ে। কারণ অযথা বিতর্ক করার চেষ্টা করে। কারণ গত বছর আমার এক স্টুডেন্ট, সে রিটেনে 32 পাইছে। তুমি জানো রিটেনের হাইয়েস্ট মার্কস হচ্ছে কি 32। সাধারণত যে ফার্স্ট হয়, হ্যাঁ, রিটেনের হাইয়েস্ট মার্ক কিন্তু 32, 40-এর মধ্যে। তোমরা হয়তো এটা নতুন প্রথমবার জানলাম যে রিটেনের সর্বোচ্চ মার্কস 40-এর মধ্যে 32। যে ফার্স্ট হয় বা যে সেকেন্ড হয়, অনেক সময় সেকেন্ড যা হয়, ও গত বছর 31 পাইছিল, তো থার্ড বা ফিফথ ওরা অনেকে 29 পায়। তো একটা ছেলে সম্ভবত ওর পজিশনটা কত ছিল, 600 কত ছিল, আর একটা ছিল তোমার 500 কত ছিল। এর মধ্যে একজন পাইছে 31, আরেকজন হচ্ছে 32। তো সবাই আসলে যোগাযোগ করে না। এক সমস্যা হচ্ছে কি, যখন ঢাকা ইউনিভার্সিটির চান্স হয়, তো সবাই আসলে যোগাযোগ করে না। চান্স পাওয়ার পরে আসলে ভাইদের অবদানগুলো আসলে অনেকে ভুলে যায়, কেন জানি না, কেন জানি ভুলে যায়। এটা অনেকেরই অনেক কারণে ভুলে যায়, কারণ হয়তো অনেক ভাইয়েরা ওদেরকে টাকা পয়সা দেয়, আমার অবশ্যই তো টাকা পয়সা নাই, দিতে পারি না। সো অনেকে আবার এতটুকু বলে যে ভাই আমি চান্স পাইছি, ইন্টারন্যাশনালে এতটুকু ভালো করছি শুধু আপনার জন্য। সো আমার জন্য না, তোমার রেজাল্ট অ্যাটলিস্ট আমাকে জানাও। সো দুজনের পজিশনটা একটু অনেক পিছনে ছিল। ধরো একজন 600 কত জন ছিল, একজন 700-800 মতো ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই। আমি বললাম যে 32 মানে তো হিউজ নাম্বার পাইছো, তুমি তো চান্স পাইছো টিউতে শুধু রিটেনের জন্য, তো কেমনে পাইয়া? সো গত বছর আমি এগুলো পড়ানোর পরে, আমি একজন নাম বলবো না, আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা, যে একজন লেখক আছে তোমাদের ঢাবির, একজন ভাইয়া আছে ইংরেজি পড়ায়। সো উনি একটু আমাকে নিয়ে বিদ্রুপ টাইপের কিছু কথাবার্তা বললো। আমি বললাম যে ঠিক আছে ভাই, আমাকে বলেন, প্রথমত হচ্ছে কি এটা বলেন আমাকে যে কেন হবে না। কারণ একটা সেন্টেন্সের 3টা যোগ্যতা থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি, হ্যাঁ, ঠিক আছে? সো 3টা যোগ্যতা থাকা, এখানে কি কোনোটা মিসিং হয়েছে? কোনো হয় নাই। যদি না হয় তাহলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বলেন এটা হলো না, কোনো ব্যাপারটা কেমন লাগলো। সো ব্যাপারটা আপনার কাছে কেমন লাগলো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যাপারটা আমার কাছে কেমন লাগতে পারে। কারণ আমার কাছে আমার স্টুডেন্টকে পাস করাইতে হবে। সো এনি কষ্ট তাদেরকে পাস করাইতে হবে। আমার যে কোনো আমার পলিসি দরকার, আমি অ্যাপ্লাই করবো না। আপনি যদি মনে করেন এটা হলো না, তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার। পরে যে 32 পাইলো, যে 31 পাইলো,
পরে বললো ভাই আসলে আমার জন্য দুইটা শব্দ ছিল যেটা আননোন, আমি দুইটাতে ওই টেকনিকটা অ্যাপ্লাই করছি। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি ওইটা অ্যাপ্লাই করছিল, হ্যাঁ ভাইয়া। পাঁচটার মধ্যে তিনটা কমন ছিল ওয়ার্ড, দুইটা আসলে আমার ওরকম ভাবে মনে পড়তেছিল না। তিনটা তুমি মানে আমার আমার গত ইয়াতে ছিল, তিনটা কমন ছিল ওদের। তো এখানে 31 যে পাইলো সেম কথাটা বললো যে আমার আসলে এরকম তিনটা কমন ছিল, দুইটা আসলে একটু আমি পারতেছিলাম না, দেন আমি ওই টেকনিক অ্যাপ্লাই করি। তো ওদেরকে 5টা নিয়ম দেখেছিলাম। দেন হচ্ছে কি আমি বললাম তাহলে তো ওদের নাম্বার পাইছে শিওর, না পারলে তো সে তো নাম্বার আসতো না। তারপরে যে প্যারাগ্রাফের যে ফরমেশনটা কথা বললাম, প্যারাগ্রাফ ফরমেশন ওরা তো বলছে বুঝতে পারছে ভাই, আমি আসলে বুঝতে পারছি যে যে ফার্স্ট হয় সেই 32 পাইছে। আর আমার পজিশন আমি এমসিকিউতে খারাপ না করলে, গত বছর তো ম্যারাথন মানে আমাদের ছিল না, সেশন ছিল না, ওরকমভাবে ছিল না। লাস্টের দিকে মানে ওরকম কাউন্ট করে হিসাব করে এমসিকিউ পড়ানো হয়নি, ইন্টেন্সিভ ক্লাসটা নিয়েছিলাম ওদের। তো এখন বিষয়টা হচ্ছে কি, তখন বললো যে আসলে যদি একটু সময় আগে ভর্তি হইতাম, আমার কাছে মনে হলো এমসিকিউটা ভালো করতাম, আরও আমার পজিশন আগে দিত। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমরা এই জিনিসগুলো নিয়ে মানে আমি একবার ভাবছিলাম যে এই বছর আর এগুলো পড়াবো না, পরে চিন্তা করলাম ওদের সমালোচনা আমার কিছু যায় আসে না, কারণ দিন শেষে আমার স্টুডেন্ট নাম্বার পাবে এটাই মূল বিষয়, আর স্টুডেন্ট নাম্বার পাওয়াইতে হবে এটা মূল বিষয়। সো এই কারণে কিন্তু আমি চিন্তা ভাবনা করে বললাম যে একদম শেষেতে তোমাদেরকে জিনিসগুলো জানাই দিলাম, ঠিক আছে। এবং যেহেতু নাম্বার আসে এবং আমি একজন ডিপার্টমেন্টের একজন টিচার আছে, সো উনি ভর্তি কমিটিতে আছে, তো ওনার সাথে আমি একদিন কথা বললাম যে আসলে এরকম এরকম যদি হয় তো কেমন হয়। তো আমি প্রথমে পার্সন স্পিচ আইডেন্টিফিকেশনের ব্যাপার যেটা আছে না, যে তোমাদেরকে প্রথম যেটা বললাম, তো এটা তো দেখো এটা তো খুবই দারুণ বিষয়। কারণ কেন দারুণ বিষয়, যে দেখো প্রথমত হচ্ছে কি একটা স্টুডেন্ট সে চিন্তা করতে মানে আইডেন্টিফাই করতে পারলো। আমরা তো অনেক সময় এমসিকিউতে জিজ্ঞেস করি যে আইডেন্টিফাই দ্য নাউন, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডের একটা আইডেন্টিফিকেশন বলা হয়। সো ওটা ও ইজিলি এখান থেকে বলো, তারপরে আমাকে বুঝাই দিল সে এই পার্সন স্পিচের আইডেন্টিফিকেশন সে পারে। দ্বিতীয়ত সে এটা একটা সেন্টেন্স মেকিং ফুললি করলো, সো এটা তো আসলে নাম্বার না দেওয়ার কাটার কোনো চান্স নাই। দেন ল্যাটারের বিষয়টা বললাম, সো ল্যাটারের বিষয়টা হয়তো উনি একটু হাসলেন প্রথমে, হাসার পরে উনি একটু চিন্তা করলেন, চিন্তা করার পরে বললেন হ্যাঁ এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, বাট এটা খুবই চোরাই সিস্টেম, বাট নাম্বার না দেওয়ার তো কোনো অপশন নাই, সো নাম্বার তো দিতে হবে, কারণ এখানে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা তিনটে তো এখানে ঠিক আছে, সো নাম্বারটা কাটার তো কোনো সিস্টেম নেই। তো এখন আমি ওনার সাথে আমি হাসলাম, পরে বললাম, উনি বললো যে এটা কি তুমি আমি বললাম হ্যাঁ এটা আসলে আমি শিখাই এবং বলে দিই যেন পাঁচটাতে এরকম না করে, এবং যেন একটা দুইটা মিসিং হলে যেন সে এটা করতে পারে। সো খুবই আমার সাথে মজা করলেন একসাথে এক পরে বলা যে তুমি খুব চালাক, চলো তোর সাথে চা খেতে যাবো। দেন আমরা সাথে চা খাই। আমি স্যারের নামটা বলতেছি না কারণ উনি ভর্তি কমিটিতে আছে, তো এই জন্য বললে একটু অনেকের একটু প্রবলেম হয়। ওনার সাথে চা খেতে খেতে আমরা অনেক আলোচনা টালোচনা করলাম, ভালো লাগলো। সো উনি খুব এটা অ্যাপ্রিসিয়েট করলেন ব্যাপারটাকে নিয়ে। সে তো বললো আমি যদি কোথাও চান্স পাই পুরো ক্রেডিট হবে আপনাদের, কারণ আমি শূন্য থেকে শুরু করেছি এবং আমি ভাবি না এত সাপোর্ট আমি সাপোর্ট হবো ইনশাল্লাহ। আহ, অলিউল্লাহ বলছে আমারও মানে দিয়েন, মানে ওরও কিছু দেওয়ার জন্য। ওকে ফাইন। না 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 বাকি তিনটা বলবো না, বাকি পাঁচটা একটু বলবো না। সো সবচেয়ে এই দুইটাই বললাম। এখন তোমরা যদি প্রাইভেসি রক্ষা করো এবং এটা যদি প্রাইভেসিটা মেনটেন করো, হ্যাঁ, সো দেন হচ্ছে গিয়ে বাকিগুলো দেখা যাবে লাস্ট ক্লাসে, আর লাগবেও না। সর্বোচ্চ তোমার দুটো মিসিং হতে পারে, সো দুইটা দুইটা টেকনিক অ্যাপ্লাই করে ফেলবা। আর তারপর যদি মিসিং হয় লাস্ট যখন প্যারাগ্রাফ সাজেশন দিব তখন আর বাকি কিছু শিখাই দেবো না, সো লাগবে না। আর তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং হচ্ছে পাঁচটা শিখাই দিয়ে তোমরা এই পাঁচটা দিয়ে চোরা বুদ্ধি করবা, মানে তখন একটা বিষয়টা খারাপ দেখা যাবে, সো এটা ভালো লাগবে না। সো পাঁচটা এরকম করে এই টেকনিকে যেতে হবে না, মিনিমাম পাঁচটার মধ্যে তুমি তিনটা পারবা, ঠিক আছে। ওকে ফাইন।
হ্যাঁ রাবি তো এটা অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ নেগেটিভ সেন্টেন্সও লিখতে পারবা, নেগেটিভ সেন্টেন্সও লিখতে পারবা। হ্যাঁ ফর্মে দুটো দিলাম আশিক, দুইটা ফর্মে দিলাম। থ্যাংক ইউ নিধি। খুব ভালো লাগলো যে একজন অ্যাটলিস্ট আমার কথা শুনে সে ডিউতে অ্যাপ্লাই করছে, এবং তুমি যদি চান্স পাও এটা হয়তো বা খুব ভালো লাগবে। আমি চাই যে এখানে চান্স তুমি পাও ইনশাল্লাহ, সেটা খুব ভালো লাগবে যে একটা মানুষ, অন্তত একটা মানুষ আমার জন্য হলেও কথা শুনে হলেও অ্যাপ্লাই করছে, দেন ডিউতে পড়াশোনা করলো। সো ডিউতে পড়াশোনা করে তার সব কিছুতে ঠিকঠাক থাকে, এবং সে তার ইউনিভার্সিটি উঠে তার যদি চেঞ্জ, ম্যাসিভ চেঞ্জ মানে নেগেটিভ চেঞ্জ যদি না হয়, পজিটিভলি চেঞ্জ থাকে, তাই হোপ ইনশাল্লাহ তোমার কাছ থেকে দেশ অনেক কিছু পাবে ইনশাল্লাহ। একটা কথা বলবো যে ইউনিভার্সিটিতে তোমার চেঞ্জ দরকার, বাট সেটা পজিটিভলি ম্যাসিভ চেঞ্জ, নেগেটিভ চেঞ্জ না। তোমার কিছু পারিবারিক, আমি কিছু কথা বলি, শোনো মনোযোগ দিয়ে। বিশেষ করে মেয়েরা বা ছেলেরা যারাই চান্স পাও, সো একটা কথা মনে রাখবা যে ইউনিভার্সিটিতে চেঞ্জ আসে, তোমরা চান্স পাবা, এটা তুমি বলো না বলে একটু ভয় লাগতেছে এখন, বাট আজকে সেন্টেন্স মেকিং এর পরে তো তুমি বুঝে গেছো যে সেন্টেন্স মেকিং এর 5 নাম্বার তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর প্যারাগ্রাফে তোমার থেকে বেশি নাম্বার, 8 বা 9, বাংলাদেশের সব থেকে বেশি নাম্বার আমার স্টুডেন্টই পাবে, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি। ঠিক আছে, সব থেকে বেশি স্টুডেন্ট ওরা পাবে। এখন চেঞ্জ এর কথা বললাম, যে ইউনিভার্সিটিতে চেঞ্জটা দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। সো একটা স্লাইটলি চেঞ্জ হয় মানে অল্প চেঞ্জ, আর হচ্ছে ম্যাসিভ চেঞ্জ। সো অনেকে স্লাইটলি বা ম্যাসিভ চেঞ্জ হতেই পারে। সো আমি চাইবো যে তোমরা সবাই পজিটিভ চেঞ্জের দিকে যাবো, সো নেগেটিভ চেঞ্জে যাবে না। সো তোমাদের নিজেদের একটা পরিবার বলে কথা আছে, পারিবারিক মূল্যবোধ এটা অবশ্যই বজায় রাখবা, শালীনতা বজায় রাখবা। যারা শালীন, অশালীন বলতে তোমাদের ড্রেসকে মিন করি না, তোমাদের ড্রেসের অবশ্যই স্বাধীনতা আছে, বাট পজিটিভ বলতে আই মিন তোমার এখন যেটা করার উচিত, তুমি তো বুঝো, তুমি এনাফ ম্যাচিউর, তুমি বুঝো যে কখন কি করা লাগবে, কি করা যাবে না, সোসাইটি তোমার কাছে কি এক্সপেক্ট করে, তুমি কি দিচ্ছ। সো এইগুলো ম্যাটার করে। ইভেন চেষ্টা করবো যে এখানে যেটা হয়, ধরো কিছু প্রলোভন টাইপের কিছু জিনিস থাকে, ধরো যারা আমাদের মতো কোচিং এর প্রফেশনের দিকে আসবা, বা যখন তুমি একটু একটু ফেমাস হয়ে যাবে, একটু বিখ্যাত হয়ে যাবা, তখন তোমাকে অনেক মানুষ টাকা দিয়ে অনেক কিছু করার চেষ্টা করবে, তাদের বই প্রমোট করার জন্য বা বিভিন্ন জিনিস প্রমোট করার জন্য। বাট আসলে তুমি দেখবা ওদের বইগুলো পড়ে একবার চিন্তা করে দেখবা স্টুডেন্টদের আসলে কোনো উপকার হবে কিনা। যদি উপকার না হয়, 100 কোটি টাকা দিলেও তুমি কখনোই এটা রিভিউ করবা না। যদি হ্যাঁ যদি দেখো না উপকার হবে, দেন তুমি টাকা নিতে পারো, নিয়ে তুমি প্রমোট করে দিতে পারো। ঠিক আছে, সো প্রমোশন তুমি করো, সমস্যা নেই, বাট এমন কিছু প্রমোশন করবে না বা এমন কোনো কাজ করবে না যে কাজের ইফেক্টটা তোমার দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সো এটা তোমার সাময়িকভাবে হয়তো বা 50,000 টাকা বা 60,000 টাকা তুমি একটা সময় পাবা, হ্যাঁ, বাট এটা কথা মনে রাখো যে ইউনিভার্সিটি যে সকল শিক্ষার্থী পড়ে সবাই কিন্তু চূড়ান্ত সাকসেসের দিকে যেতে পারে না, যায় না। একটা মানুষ কিন্তু ঝরে পড়ে যায়। মানুষের দোয়া ভালোবাসাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই জিনিসটা মাথায় রাখবা। ইথিক্সের জায়গাটা বিন্দু পরিমাণ ছাড় দিবা না, নৈতিকতা বিষয়ে বিন্দু পরিমাণ তোমরা ছাড় দিবা না। ঠিক আছে, সো আজকে ক্লাস আমরা এখানে শেষ করে দিচ্ছি, কারণ মোটামুটি সবই বলে ফেললাম কলা কৌশল। এবং তোমাদের নেক্সট ম্যারাথন যে ক্লাসগুলো হবে, আমার কাছে মনে হচ্ছে ম্যারাথন ক্লাসের আমি অনেক বেশি ফিডব্যাক পাচ্ছি, এবং বুঝতে পারতেছি যে তোমাদের ম্যারাথন ক্লাসের ফলে তোমাদের মেসিভ একটা চেঞ্জ আসছে, তোমাদের এমসিকিউ সলভ করার যে ভয়টা আছে ওটা কিন্তু অলরেডি চলে গেছে। সো আমরা লাস্ট অব দি ম্যারাথন ক্লাসে নিয়ে যাবো ইনশাল্লাহ। তোমাদের জুবাইর ভাইয়ের সাথে, তোমাদের সাজাদ ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, ওনারাও যেন বাংলা বা হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞানের অল্প হইলেও কিছু ম্যারাথন ক্লাস একটা করে হলেও যেন নেয়, এবং ওই এমসিকিউগুলো যেন নেয় যেগুলো থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনে সব থেকে বেশি কমন আসবে। তো রিসার্চ বেসড করে আমি বলে দিচ্ছি অলরেডি তোমাদের দুজন ভাইকে, যে বলছে প্রয়োজন একটু রিসার্চ করে বের করে আনার জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সো ওইগুলো যেন তোমাদেরকে পড়ায় এবং ওইগুলো থেকে তোমাদের জন্য পরীক্ষা নেওয়া হয়। সো আশা করি ওনারা করবেন, এবং অলরেডি কথা হয়েছে, আমি এখন যে আবারও কথা বলবো তোমাদের বিষয়টা নিয়ে।
শ্রেয়া সাহা, সরি তোমাকে রিপ্লাই দিলাম না, দিলাম তো। ভাইয়া প্যারাগ্রাফ ক্লাস কবে করাবেন? প্যারাগ্রাফ ক্লাস হয়ে গেছে, তুমি ক্লাসটা রেকর্ড আছে, তুমি করে নাও। ওকে, মেঘলা আকাশ, ইনশাল্লাহ ভাইয়া। ভাইয়া প্যারাগ্রাফটা পারবা তো? আচ্ছা, প্যারাগ্রাফের সাজেশন তোমাদেরকে 1 তারিখে দিব। 1 তারিখে তোমাদের প্যারাগ্রাফের সাজেশন দিব, এবং ওইটাও তোমরা হাইড রাখবা। আমি একটা কথা বলি, তুমি জানো যে আমাদের যে ভোকাবুলারি, আমাদের যে শিট আছে, সো ভোকাবুলারি যে আমাদের সাজেশনটা, এটা প্রায় 50 থেকে 60 হাজার মানুষ আমাদেরকে মেসেজ করেছে ওইটা নেওয়ার জন্য। 50 থেকে 60 হাজার মানুষ। সো এটা সবাই জানে যে শুভ ভাই একটা সাজেশন দিবে, এইটার ইম্পর্টেন্সটা কতখানি। সাজেশন তো অনেক জায়গায় পাওয়া যায়, আমার সাজেশনটার ইম্পর্টেন্সটা কতখানি পরীক্ষা হলে বুঝতে পারবা। সো এখন এই কারণে তোমাদের একটা জিনিস রাখা দরকার যে সাজেশন যখন মেসিভলি সবার কাছে পৌঁছে যাবে, তখন কিন্তু এটা সাজেশন হয়ে যাবে না, এটা কিন্তু আউট হয়ে গেলে তখন কিন্তু তোমাদেরাই আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবা। সো আমি চাইলে কিন্তু এগুলো ফ্রিতে মানে পেজে নিলে কিন্তু অনেক মানুষ আমাকে বাহবা দিত, অনেক মানুষ আমার করতো, আর দিন শেষে ক্ষতি খারাপ হইতো, তোমরা ক্ষতিগ্রস্ত হইতা। কারণ দিন শেষে তোমরা সবাই কিন্তু কম্পিটিটর। সো এটা আমি চাই নাই। সো এই কারণে কিন্তু তোমাদেরকে প্রাইভেট ব্যাচে পড়াইছি। সো এটা তোমাদের দায়িত্ব, এটাকে নিজেদের কাছে সিক্রেট রাখা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে প্যারাগ্রাফে যে সাজেশন দিব এটা তোমাদের সিক্রেট রাখা। এবং আমি কিছু প্ল্যাটফর্মকে আইডেন্টিফাই করছি আমাদের এই তোমাদের এই পেজ বেছে। অনেক প্ল্যাটফর্মের লোকজন এখানে অলরেডি ঢোকা আছে। আমি খুঁজে খুঁজে আমি বের করে ওদেরকে আমি রিমুভ দিয়ে দিব এই সাজেশনটা দেওয়ার আগে। না হয় ওরা হচ্ছে ওরা অবশ্যই এটা যে কোনোভাবে এটাকে বের করে নেওয়া যায়। সো খুব ডিস্টার্ব করতেছে ওরা কিছু মানুষ, বুঝো এগুলো। সো আমি আস্তে আস্তে এগুলোকে আইডেন্টিফাই করে সব কিছুই আমি ধরবো। যাক, ওগুলো এখন কিছু বলবো না। ইনশাল্লাহ তোমাদের এই কনফিডেন্সটা, আচ্ছা এই যাই বলো না কেন, আমরা তোমাদেরকে যে পরিমাণ আমি পড়াচ্ছি, জাস্ট এইগুলো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখে যাও, আমার তো মনে হয় না দাবিতে তো তোমাদের এই বছর চান্স নিয়ে তোমাদের আর সমস্যা হওয়ার কথা, যেগুলো আমি পড়াচ্ছি। সো এই ক্লাসটা করার পরে আর তো মনে হয় না যে কারো আসলে রিটেন নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। হ্যাঁ চৈতি, একটা সুন্দর প্রশ্ন করছো যে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে অপশনগুলো ভালো করে পড়বা, অপশনগুলো থেকে প্রশ্ন আসে। সো সিনোনিম অ্যান্টোনিম মানে এটা না যে শব্দটা দেওয়া আছে, যে প্রশ্নটা দেওয়া আছে, ওই প্রশ্ন অপশন থেকে কিন্তু পরীক্ষা হলে প্রশ্ন আসে, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম থেকে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।